আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ঢাকার পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক ৩ মামলায় পলাতক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছে আদালত। পৃথক ৩ মামলায় হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে, তিনি প্রতারণা করেছেন। শফি মাহমুদ সাগর জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতায় থাকাকালে রাজধানীর পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ১০ কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ নেন। অবৈধভাবে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করে দুদক। ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ২১ বছর সহ অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর। সাইমা ওয়াজেদ পুতুল, তার সাজা হচ্ছে ৫ বছর। সজীব আহমেদ জয়, ওনার সাজার মেয়াদ ৫ বছর। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সরকারি সম্পত্তিকে শেখ হাসিনার পরিবার নিজেদের ব্যক্তিগত সম্পদে রূপান্তর করেছেন, যা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। ৩০০ টাকার যে রটেটা জমা দিয়েছে শেখ হাসিনা, সেখানে কোনো আইনজীবীর সই নাই, আদালত যেটা বলেছেন, কোনো রটারি পাবলিকের সই নাই, কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই, স্বাক্ষর নাই। অতএব এই যে ফ্যাক্ট একটা বা জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা ভুয়া হলফনামা দিচ্ছেন, এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের এমন নজির দেখে আদালত বিস্ময় প্রকাশ করেছেন বলে জানান দুদকের আইনজীবী। প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, ৪ বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। ইতোমধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেননি তারা। এর আগে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগ মৃত্যুদণ্ড এবং অন্য আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয় রায়ে। একই মামলায় আসামি ও রাজসাক্ষী মামুনকে ৫ বছরের সাজা দেয় ট্রাইব্যুনাল। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দুপুরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সেখানে যান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাকির হোসেন। পরে সাংবাদিকদের ডাক্তার বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত রোববার রাতে খালেদা জিয়ার হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। হাসপাতালে নেবার পর পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে জনগণ দেশ পরিচালনায় অভিজ্ঞদেরই বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকর করতে হবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করেছে ফ্যাসিস্ট সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। 1990 সালের এদিনে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে নিহত চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি ও টিএসসির মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজন করে আলোচনা সভার। আমাদের তরুণদের বারবার রক্ত দিয়ে এই রাজপথ বঞ্চিত করতে হয় প্রতিটি অধিকার আদায়ের জন্য, কিন্তু অধিকার কি আদায় হয় আমাদের? এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অনেকে 24-এর গণঅভ্যুত্থানের সফলতাকে নিজেদের কুক্ষিগত করতে চায়। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি, একেবারে নিরপরাধ আর কি সব। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার তৈরি করা আদালতেই তাঁর বিচার হচ্ছে। তারা বলেন, সে সময় কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করে তোলা হয়েছে। তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে, 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। বিচার তো শুরু হয়েছে তার, এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে না। বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছিল স্বৈরাচার এরশাদের দল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া মাহফিল করবে বিএনপি। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একই সঙ্গে জানানো হয়, 7 ডিসেম্বর থেকে 6 দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। জেলখানায় থাকার সময় খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। রাজধানীর খিলগাঁও থানার 1 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে খালেদা জিয়াকে আটকে রেখে শুধু রাজনৈতিক প্রতিহিংসাই নয়, তাকে তিলে তিলে শারীরিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। জেলখানায় থাকা অবস্থায় পরিকল্পিত খাদ্য বিষক্রিয়ার ফলেই আজ তিনি গুরুতর অসুস্থ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিলপাপাড়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ইমাম। জেলখানায় পাঠালো এবং জেলে গিয়ে তাকে এই স্বৈরাচারী হাসিনা সরকার নিষ্প্রয়োজনই করলো, খাদ্যে বিষক্রিয়া দিয়ে তাকে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে গেল। আজকে তিনি হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দ্বিতীয় বৈঠক করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10টায় এই বৈঠক হয়। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন।
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এতে সিদ্ধান্ত হয় ভোটের পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলার সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। এছাড়া ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়ে উঠে আসে আলোচনায়। এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয়েছিল গত ২০ অক্টোবর। সেখানে সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সেন্টার, সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে। 18 নভেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হয়েছে। তবে ঠিকানা ভুল হওয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহ 7টি দেশে একদিনের জন্য পোস্টাল ভোটের কার্যক্রম স্থগিত করা হয়। দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, বিপুল সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধনের সময় তাদের ডাক ঠিকানা বা বসবাসের ঠিকানা সম্পূর্ণভাবে বা নির্ভুলভাবে পূরণ করেনি। সচিব বলেন, প্রবাসী ভোটার কার্যক্রম উন্মুক্ত সময় দেওয়ার ভোটার নিবন্ধনের কার্যক্রমে সাড়া ফেলেছে। প্রত্যাশা অনুযায়ী আগামী মাসের 18 তারিখ পর্যন্ত এই নিবন্ধন হবে বলেও জানান তিনি। 27 নভেম্বর সন্ধ্যা পর্যন্ত 57,000 প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন বিভিন্ন দেশ থেকে। স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজনীতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তার সরকারের সময় অত্যাচারিত অনেকে এখন মুক্ত জীবনে যুক্ত হয়েছে রাজনীতিতে। আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন শেষে প্রার্থী হয়েছেন কেউ কেউ। তার সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গুম অপহরণ বিরোধী সোচ্চার কণ্ঠ। নির্বাচনী মাঠের এমন 3 প্রার্থীর গল্প তুলে ধরছেন ওবায়দুল্লাহ মামুন। টকবগে তরুণ অবস্থায় 2016 সালে 9 আগস্ট তুলে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার আরমানকে। রঙিন জীবন থেকে 8 বছরে 17টি ঈদ কেটেছে পলাতক হাসিনার তৈরি অন্ধকার কূপ আয়নাঘরে। অনিশ্চিত জীবনই যেখানে নিশ্চিত ছিল, সেখান থেকে মুক্তি মিলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। তিনি এখন ঢাকা 14 আসনে জামায়াত ইসলামী থেকে মনোনীত হয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে। তার প্রতিদ্বন্দ্বী গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। একজন গুমের শিকার, আরেকজন নিজের বড় ভাই সাজিদুল ইসলাম সুমনকে হারিয়েছেন 2013 সালে। এরকম দুর্বিষহ একটা সময় বা জীবন থেকে আমরা আসছি। দেখেন যেই জীবনটা আসলে যে মানে ওইখানটায় আসলে আমার মনে হয়েছে যে অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের জীবন। আমি ওখানে 8টি রমজান, 17টি ঈদ সে অন্ধকার ঘরে কাটিয়েছে এবং আমি মানসিকভাবে তৈরি থাকতাম যে আজকে রাতে হয়তো আমার শেষ রাত, কারণ গুপ্ত হত্যাগুলো তো রাতের বেলা করে। যখনই রাত হতো মনে বুঝতাম যে রাত হয়েছে, তখন আমি তওবা করে তৈরি থাকতাম যে যদি আমাকে আজকে হত্যা করে হয়তো আমাকে তওবা করার সময়টুকু দেবে না। গুম ও নিখোঁজ পরিবারের প্রতিনিধি হয়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করতে চান জাতীয় সংসদে। ওইটাও আমাদের থেকে সবসময় সোচ্চার থাকবে যেন আমরা এই মানবাধিকার লঙ্ঘনের মানে সবসময় বিরুদ্ধে থাকবো এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওই জন্যই যে তারা তাদের নাগরিক অধিকার, তার জননিরাপত্তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু সবার একটি কথা, তারা সবাই পরিবর্তন চায়। তারা গতানুগতিক রাজনৈতিক ধারা, নীতি বিবর্জিত, পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব বলয়ে যে রাজনীতি আষ্টি পৃষ্টি জুড়ে রেখেছে, তারা এটাকে ভেঙে একটি নতুন ব্যবস্থা চায়। 2013 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা থেকে আটক হন তৎকালীন ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক। ছাড়া পাওয়ার পর দ্বিতীয়বার 2022 সালে আবারও গুমের শিকার হয়ে 9 মাস ছিলেন হাসিনার বন্দিশালায়। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি থেকে নির্বাচন করতে মাঠে লড়ছেন আশিক। গুম যখন ছিলাম তখন তো আসলে আদৌ আমরা পৃথিবীর আলো দেখব কিনা সেটা তো কখনো চিন্তাও করতে পারিনি, কারণ সার্বক্ষণিক চোখ বাঁধা থাকতো কাপড়ে। মানুষের সেবা যাতে আমরা করতে পারি, অন্তত সেই জন্য আমরা নির্বাচনটা করার চেষ্টা করতেছি, সাধারণ মানুষের কাছে কাছে যাওয়া। আয়না ঘর থেকে নির্বাচনী মাঠে ফেরা নতুন জীবন কাজে লাগাতে চান তরুণ এই রাজনীতিকরা। ওবায়দুল্লাহ মামুন,
এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করেছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত তাদের সম্পদের হিসেব বিবরণী দাখিল করতে হবে, এমন বিধান রেখে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মানব পাচার, অভিবাসী চোরাচালান দমন, রাজুক উন্নয়ন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। অনেক জায়গায় গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে যাতে বাংলাদেশের কোনো একটা বাড়িও যেন অ্যাপ্রুভাল ছাড়া না হয়, মানে এটা যেন নিয়ম মেনে হয়। ওনার একটা টপ প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। এটা নিয়ে খুব এমন কোনো গ্লোবাল সুপার পাওয়ার নাই বা আমাদের নেইবার নাই যাদের সাথে এটা নিয়ে নিবিড়ভাবে আলোচনা হয়নি। পাবনার ঈশ্বরদীতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। সন্ধ্যায় উপজেলার আলহাজ মোড় চর গড়াগড়ি এলাকায় এই ঘটনা হয়। জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল অভিযোগ করেন, নির্বাচনী প্রচার কাজ শেষে ফেরার সময় বিএনপি প্রার্থী হাবিবের সমর্থকরা জামায়াতের গাড়ি বহরে হামলা করে। এতে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। অন্যদিকে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান বলেন, জামায়াত প্রার্থী নির্বাচনী প্রচারণায় এসে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে। এতে অনেকেই আহত হয়েছে। পুলিশ জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার হুদা ধনজয়পুর গ্রামে এই সংঘর্ষ হয়। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে রিক্টার স্কেলে 3.6 মাত্রার ভূমিকম্প। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে। এর আগে সম্প্রতি 2 দিনের মধ্যে বাংলাদেশে 4 বার ভূকম্পন অনুভূত হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্ত শুরু করতে সেলের একজন কর্মকর্তা মহাপরিচালককে 27 নভেম্বর চিঠি দেন। চিঠিতে অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়। 24 সালের 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 অগাস্ট ঢাকা উত্তর সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠছে উত্তরের বিভাগ রংপুর। তফসিল ঘোষণার আগেই প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা, উন্নয়ন বঞ্চিত রংপুরের প্রতি বৈষম্য কমিয়ে আনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ শিল্প কারখানার প্রতিষ্ঠা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের রিপোর্ট। রংপুরের শহর থেকে গ্রাম, হাটবাজার, দোকানপাট, চায়ের আড্ডায় এখন নির্বাচনী আলোচনায় সরগরম। পথসভা, লিফলেট বিতরণ, মিছিল, মিটিং সহ নানান শোডাউন দিয়ে প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। তবে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ভোটারদের চাওয়া, দেশে যেন আর কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিস্ট সৃষ্টি না হয়। আমরা যে একটা রেজিম থেকে চলে এসেছি, এর পরবর্তীতে আমরা এমন একটা দলকে চাবো যে আমাদের বাক স্বাধীনতা, আমাদের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করবে এবং যে দল পুনরায় আবার দুর্নীতিতে জড়াবে না। আবার মনে হয় যে এবার একটা মোটামুটি
রংপুরের উন্নয়নের দিকে সবাই একটু নজর দিবে আর আমরা তো অবশ্যই সৎ এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দিব ইনশাল্লাহ, কারণ যারা আমাদের সমাজের এবং আমাদের রাষ্ট্রে যারা উন্নয়নমূলক কাজ করবে আমরা তাদেরকেই ভোট দিব ইনশাল্লাহ। রংপুর অঞ্চলের বড় ট্র্যাজেডি শুষ্ক মৌসুমে তিস্তার পানি শূন্যতা, বর্ষায় বন্যা এবং নদী ভাঙ্গন। এছাড়াও রয়েছে উন্নয়ন বঞ্চনা। এসব সমস্যার সমাধানে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দেবেন, তাদেরকেই ভোট দেবেন সাধারণ ভোটাররা। যাই উন্নয়ন করতে পারবে আমরা তাকে চাই। এই রোড টোড যারা ভালো করবে, উন্নয়ন করবে, তাদেরকে আমরা এবার কাজ দেখতে চাই। আমরা চাই তার সাথে জনগণের জন্য সম্পৃক্ত থাকে, জনগণ যেন তার কাছে না যায়, জনগণের কাছে যেন যে ব্যক্তি নির্বাচিত হবেন তিনি যেন যান। রংপুরের 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও এনসিপি সহ অন্যান্য দলগুলো এখনও প্রার্থিতা ঘোষণা করেননি। তবে রংপুরের একটি আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আরেকটি আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রার্থী হবেন এমন জোর গুঞ্জন রয়েছে। এছাড়াও মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। রংপুর অঞ্চলে একসময় দাপুটে অবস্থানে থাকা জাতীয় পার্টি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা প্রার্থী হলে রংপুরে ভোটের হিসেব কি হবে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মনোনয়ন প্রত্যাশীরা। বিকেলে কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে সমাবেশ হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, দলের দুর্দিনে বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন মুজিবুর রহমান ইকবাল। জোটের অজুহাতে তাকে বাদ দিলে সেটা অবিচার হবে। এদিকে কুষ্টিয়ার 4 আসনে বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার পরামানিককে মনোনয়ন দেবার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। অন্যদিকে কুষ্টিয়া 2 আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেবার দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। ফরিদপুর শহরের সিংপাড়া সার্বজনীন মহানামযজ্ঞ অনুষ্ঠান এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় তিনি বলেন, একটি অশুভ চক্র দেশের ষড়যন্ত্রের নীল নকশা আঁকতে শুরু করেছে। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে ফরিদপুরে বিজয়ী হবার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ফরিদপুর ও আশপাশের জেলা থেকে হাজারো ভক্তবৃন্দ গান শুনতে সমবেত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে বিএনপির কর্মীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সদর 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও ভোট চাওয়ার পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষের সমস্যা ও তাদের দাবির বিষয়ে কথা বলেন। সভায় জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ সহ অনেকেই উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি বাণিজ্যকে ধসিয়ে দিয়ে গেছে, খেলাপি ঋণে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সিরামিক এক্সপো 4 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সিরামিক ইন্ডাস্ট্রিতে গ্যাস সংকট সহ নানা সমস্যা রয়েছে, তারপরও এই শিল্প এগিয়ে যাচ্ছে, এটি প্রশংসার যোগ্য। এবারের মেলায় বাংলাদেশ সহ 25টি দেশের 135টি প্রতিষ্ঠান ও 300 ব্র্যান্ড অংশ নেয়। আবারও পেছালো বিপিএল শুরুর তারিখ। 19 ডিসেম্বরের পরিবর্তে 7 দিন পিছিয়ে বিপিএল শুরু হবে 26 ডিসেম্বর। ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান 24 ডিসেম্বর। এদিকে ক্রিকেটারদের নামের আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগে বিভিন্ন খেলোয়াড়দের গ্রেড নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিসিবি। তবে আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগে দেশীয় ক্রিকেটারের গ্রেড পুনর্নির্ধারণ করা হবে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল। মমিনুর রিপন জানাচ্ছেন বিস্তারিত।
এবারের বিপিএল নিয়ে কিছুটা নড়বড়ে অবস্থানে বিসিবি। সিদ্ধান্ত নিয়েও চূড়ান্ত অবস্থানে থাকতে পারছে না তারা। 2 দফা পেছানোর পর আবারও পিছিয়ে গেল বিপিএল শুরুর তারিখ। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, যেহেতু আমাদের লিড টাইম দেয়া লাগবে, উদ্বোধনী অনুষ্ঠানটা 24 তারিখে শেরেবাংলা স্টেডিয়ামে হবে ঢাকাতে। খেলা শুরু হবে 26 ডিসেম্বর সিলেট থেকে, ফার্স্ট উদ্বোধনী ম্যাচ। এরপর সিলেটের খেলা শেষে খেলা হবে চিটাগং, তারপরে ফাইনাল ঢাকা চলে আসবে এবং ঢাকাতে খেলা শেষ হবে 23 জানুয়ারি। কয়েক দফা পেছানোর পর আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর নিলাম। 5 ক্যাটাগরিতে 129 জন দেশীয় ক্রিকেটারের তালিকা করেছে বিসিবি। এই ক্যাটাগরিতে লিটন তাসকিনদের সঙ্গে নাইম শেখ থাকলেও জাতীয় দলের তারকা পেসার নাহিদ রানা আছেন সি গ্রুপে। দেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। নামে ওঠেনি বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারের, জানিয়ে উঠেছে সমালোচনা ঝড়। সময় স্বল্পতায় ভুলভ্রান্তি থাকলেও আনুষ্ঠানিক তালিকায় পরিবর্তনের আভাস দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এটা সিলেক্টররা তাদের দায়িত্ব, তারা আমাদের গ্রেডিং করে দিয়েছে, আমরা খালি ফরওয়ার্ড করে দিয়েছি। ডাইরেক্ট সাইনিংয়ের যে ফুল লিস্টটা আমরা অকশন থেকে বার করে দেবো, দিয়ে আমি যে মিনিমাম সিস্টেমগুলি রেখেছি, যে মিনিমাম এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এইগুলিকে আবার রিভিজিট করে একটু চেঞ্জেস, অ্যামেন্ডমেন্ট আসবে। মাঠে যাতে সুন্দর খেলা হয়, উইকেট অ্যান্ড আদার ফেসিলিটি যাতে ভালো থাকে, প্লেয়াররা যাতে ফুল পেমেন্ট পায়, এটা অ্যাসিউরেন্স আমাদের পক্ষ থেকে। ফুল সিস্টেম শুড বি ইন প্লেস টু প্রোটেক্ট। 5 শতাধিক বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখালো এখন পর্যন্ত তালিকায় নাম উঠেছে 248 জনের। এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক, নিরাপত্তা এবং খেলায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। আমরা চেষ্টা করছি রামিজ রাজা, ওয়াকার ইউনুস, যারা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।